আচ্ছা, পরশ পাথরটা কি? কোনো মূল্যবান রত্ন নাকি অন্য কিছু? আমি কিন্তু জানি, আপনাদের বলবো না, আমি রিভিউ দিতে পারি। পরশ পাথর, জয় মা লক্ষ্মী। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যারা দেখেছেন। হ্যালো গাইস, আজকে যে সিনেমাটির কথা বলবো তার নাম সোনার কেল্লায় যখের ধন। আমাদের সোনার কেল্লার নাম শুনলে যে কথাটি মনে পড়ে সেটি হচ্ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। আমাদের সময় থেকে একটু পিছনে ফিরে গেলে গরমকালে গরমের ছুটিতে আসতো ছুটি ছুটি। সেই ছুটি ছুটিতে সোনার কেল্লা, জয় বাবা ভেলুনাথ, গুবি গাইন বাঁকা গাইন, এই সমস্ত দারুণ দারুণ মজার মজার সিনেমাগুলি হতো। তার মধ্যেই এই সোনার কেল্লা। আর একটা মিউজিক মনে পড়ে, মিউজিকটা হচ্ছে, তো আমাদের যখের ধন সিরিজের থার্ড পার্ট এসে হাজির হয়েছে, যার নাম সোনার কেল্লায় যখের ধন। রিভিউ শুরু করার আগে যে রিভিউ যেটা করা হয় সেটাই বলে দিই। সেটি হচ্ছে, সোনার কেল্লা যখের ধনকে এক কথায় বলতে গেলে বলা হয় গুড। BAD, ব্যাড বা খারাপ কথাটা এক্ষেত্রে একদম প্রযোজ্য নয়। তার কারণ সিনেমাটি কেউ যদি বলতে চায় আউটস্ট্যান্ডিং, তাহলে আউটস্ট্যান্ডিং। কেউ যদি বলতে না চায় অসাধারণ হয়েছে, তাহলেও সে বলতে পারবে না খারাপ হয়েছে, বিকজ অফ খারাপ নয় তো কেন খারাপ বলবে? আপনারা যদি একটি সিনেমা দেখতে চান সপরিবারে, চলে যেতে পারেন সোনার কেল্লা যখের ধন দেখতে, কোনো অসুবিধা নেই। সপরিবারে দেখার মতন সিনেমা। আর আমরা এটুকু জানি, কোয়েল মল্লিকের সিনেমাগুলি এখন মেন স্ট্রিম থেকে সরে এসছে। তিনি একটু ভিন্ন ধারার সিনেমা করছে, আর প্রত্যেকটি সিনেমাই কিন্তু ভালো। রক্ত রহস্য, মিতিন মাসি, সাগরদ্বীপে যখের ধন থেকে সোনার কেল্লা যখের ধন। বা শুরু করা যাক। এই সিনেমাটির প্রথমেই আমরা দেখতে পাই একটি মানুষ যার নাম মুকুল রায়, যিনি জাতিস্বর, যার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। তার কলেজ একটি দোকান আছে, তাকে কিছু গুন্ডা তাড়া করে, আর তাকে বাঁচায় প্রফেসর বিমল, তার বন্ধু গৌরব, আর তাদেরই বন্ধু ডক্টর রুবি, অর্থাৎ কোয়েল, টলিউড কুইন কোয়েল মল্লিক। এই মুকুল হচ্ছে জাতিস্বর। কোথাকার? রাজস্থান, জয়সলমীর, সোনার কেল্লা। তার 800 বছর পর পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে তার নাম ছিল রসান। তার বাবা একজন মণিকার ছিলেন, অর্থাৎ জেমস কাটার। কিসের জন্য মৃত্যু হয়েছে? পরশ পাথরের জন্য। এই পরশ পাথর ফাগুলালকে, খুব সম্ভবত নাম ছিল ফাগুলাল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি গতকাল সিনেমাটি দেখে এসেছি। ফাগুলালের এক বাঙালি সওদাগর ছিল বন্ধু, তিনি মণি নিতেন তার কাছ থেকে। এই পরশ পাথর পাওয়ার তারও লোভ হয়েছিল। পরশ পাথর পাওয়ার লোভে সেই বাঙালি সওদাগরটা ফাগুলালকে মেরে দেয়। পরশ পাথর কিন্তু পায় না। কে পরশ পাথর লুকিয়ে রাখে তাদের? ফাগুলালের ছেলে রসান, যার জন্ম হয়েছে 800 বছর পর, মুকুল রায় রূপে। কে? এই রহস্য নিয়েই এগিয়ে চলে সিনেমা। এরপর আমরা দেখতে পাই কি ডক্টর রুবি, অর্থাৎ কোয়েল, মুকুল রায়ের কাউন্সেলিং করে এবং রহস্যের ঘনীভূত মেঘ কাটাতে পৌঁছে যায় জয়সলমীরে। আর সেখানেই গিয়ে দেখা হয়ে যায় সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি এই সিনেমাতে একটি সোজা কথায় ভিলেনের পাঠ করছে প্রথম থেকে। কিডন্যাপিং থেকে শুরু করে হিপনোটাইজের ইনজেকশন প্রয়োগ থেকে অনেক কিছু তিনি করেছেন, মারধর হেনা তেনা। তো আমরা প্লাস পয়েন্ট হচ্ছে সিনেমাটার মধ্যে ছোটখাটো অনেক রাজস্থানের সোনার কেল্লা, জয়সলমীরের জিনিসপত্র দেখতে পাবো, সাইড সিনগুলো। রাজস্থানী ভাবধারা ফুটে উঠেছে ওখানে হালকা করে। আর বলতে গেলে কস্টিউম ডিজাইন সবাইরই মোটামুটি ভালো, খারাপ নয়। সেটের দিকে দেখতে গেলে মোটামুটি সুন্দর সেট করেছে। প্লাস একটি জিনিস আছে আরসি মহল, যেটা দুর্দান্ত। আরো একটি জিনিস যেটি এই সিনেমার সব থেকে বড় ক্লাইম্যাক্স, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মা লক্ষ্মীর আলপনা, পশ্চিমবাংলার মা লক্ষ্মীর পাঁচালীয় ব্রত কথা সোনার কেল্লার জয়সলমীরে, রাজস্থানে। ভাদ্র মাসের ব্রত কথা, পৌষ মাসের ব্রত কথা, পেঁচাপেচি ধান খাওয়ানো এবং বামনির সাপ রান্না, অর্থাৎ পৌষ মাসের ব্রত কথা। জয় মা মহালক্ষ্মী, ধান্যলক্ষ্মী। এই সিনেমার একটি ধাঁধা আছে, পরশ পাথর হাতে নিয়ে লক্ষ্মী ঠাকুরন ফতেপুর থেকে, গোলকোন্ডা থেকে ফতেপুর করিলেন গমন। বুঝতেই পারছেন, মা ধান্যলক্ষ্মীকে নিয়ে গল্প। কেন মা ধান্যলক্ষ্মী এখানে এলেন? কেন?
আসতে তো হবেই, কারণ মরুভূমিতেই তো তার সব থেকে বড় কৃপার প্রয়োজন। মরুভূমির তপ্ত বালির মাঝে ফুটে উঠবে এক ফালি ধানের গাছ, এক ফালি গমের গাছ। জয় মা ধান্যলক্ষ্মী। আরো একটা বড় ক্লাইম্যাক্স আছে এই সিনেমাতে। একমাত্র জাতিস্বর মুকুল রায় নয়, আর একজন আছে। এক জাতিস্বরকে আর সাহায্য করবার জন্য আর একটা কানেকশনের প্রয়োজন, যেটি আর কেউ নয় দি বলে কোয়েল মল্লিক, অর্থাৎ ডক্টর রুবি। ডক্টর রুবিরও বলতে গেলে পুনর্জন্ম 800 বছর পর। মুকুল রায় 800 বছর আগে ছিল রওশন, আর ডক্টর রুবি 800 বছর আগে ছিল সেই বাঙালি সওদাগরের মেয়ে চন্দ্রা, রওশন ভাইয়ার চন্দ্রা বাহেন। এই দুইজনই পরে পরশপাথর উদ্ধার করবে। পরশপাথর উদ্ধার করতে যত না বেশি মুকুল রায়ের ভূমিকা রয়েছে, ঠিক ততটাই বা তার থেকেও বেশি চন্দ্রা অর্থাৎ কোয়েল মল্লিকের ভূমিকা রয়েছে। লক্ষ্মীর ধাঁধা উদ্ধার থেকে, আলাউদ্দিন খিলজির সময়কার বাংলা হরফে লিপি উদ্ধার থেকে, মন্দিরের দরজা খোলা থেকে, পরশপাথর উদ্ধার। আর একটা বড় ক্লাইম্যাক্স, সব থেকে বড় ক্লাইম্যাক্স, যেটা আমার এ পাশের জন হলে বসে চমকে গিয়েছিল, আমি চমকাইনি। তার কারণ আপনারা মনে করেন পরশপাথর মানে হচ্ছে কোনো মূল্যবান মণি। দ্যাটস নট রাইট। আমরা ছোট থেকে পড়ে আসি বাংলার গল্পে, চাষের জমিতে সোনা ফলবে, তার মানে কি সোনার ধান হবে? মোটেই না। সোনা বেরোবে মাটি খুঁড়লে? মোটেই না। কি হবে? সোনার ফসল। ফসলই তো সোনা, মা লক্ষ্মীর প্রতীক। সোনা মানেই তো মা। এখানে পরশপাথর মানেও কোনো মূল্যবান রত্ন নয়। যারা ভেবে যাবেন পরশপাথর মানে একটা মূল্যবান রত্ন, তারা সব থেকে বড় ভুল করবেন। তাদের জন্যই সব থেকে বড় ক্লাইম্যাক্স। পরশপাথর মিন্স নট আ জেমস, এটা অন্য কিছু। যেটা জানতে সবাইকে দেখতে হবে সোনার কেল্লায় যখের ধন। আর কেন দেখবেন না? সপরিবারে দেখার মতন সিনেমা। আমরা মেইন স্ট্রিম সিনেমা অনেক সময় সপরিবারে দেখতে পারি না, বাচ্চাদের নিয়ে যেতে পারি না, বা আমাদের বয়স্ক বাবা মাকে নিয়ে যেতে পারি না। এইসব সিনেমা তো আমাদের সবার জন্য দেখার। সোনার কেল্লায় যখের ধন, আমরা সোনার কেল্লা বললেই মনে পড়ে সত্যজিৎ রায়ের কথা। আর তারই কিছু সিনেমাটোগ্রাফির শৈলীকে মাথায় রেখে অনেকটা অনুসরণ করেই তৈরি হয়েছে এই সোনার কেল্লায় যখের ধন। বলা যায় পরিচালক সায়ন্তন ঘোষাল অনেকটা সত্যজিৎ রায়কে অনুকরণ করেছে, আর ভালো লেগেছে। সোনার কেল্লা আমাদের কাছে একটা নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়াকে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ, হয়তো সত্যজিৎ রায়ের সেই শৈলীকে ফিরে পাওয়া সম্ভব নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু সোনার কেল্লার মাধ্যমে আবার সেই শৈলী একটু পুনরাবর্তন দেখা যেতেই পারে। আর খারাপ তো নয়, একদমই খারাপ নয়, যেটা একটা অনেস্ট রিভিউ। সোনার কেল্লায় যখের ধনের রিভিউ এক কথায় ভেরি গুড। একটা যখের ধন উদ্ধারের সিনেমা হিসেবে ভালো। এখন হয়তো অনেকে বলবেন সোনাদা লেভেলের কি? আমরা সবাই জানি গুপ্তধনের সন্ধানে বলে একটা সিরিজ আছে, দুর্গেশগড়ের গুপ্তধন, কর্ণসুবর্ণের গুপ্তধন, আগামী একটি সিরিজ হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন। আমি বলবো অনেকে যারা মিল খুঁজতে চাইবেন তাহলে মাথায় আসবে যে সোনাদা, এখানে পরমব্রত, ওখানে ঈশা, এখানে কোয়েল, ওখানে অর্জুন, এখানে অর্জুনের দাদা গৌরব। আর আমি একটা খুব ভালো মিল খুঁজে পেয়েছি এই দুই ভাইয়ের মধ্যে। অর্জুনও খেতে ভালোবাসে গুপ্তধনের সন্ধানের সিরিজে, আর এখানে গৌরবও খেতে খুব ভালোবাসে। কিন্তু বিশ্বাস করুন যে এইসব ট্রেজার হান্ট তো ডিটেকটিভ জিনিসের মধ্যে আমরা কিন্তু অনেক মিল পাই। যেমন মিতিন মাসের সঙ্গে একটি নতুন ওটিটি নতুন সিনেমা, আমার ঠিক খেয়াল পড়ছে না, ডিটেকটিভ চারুলতা। আমি তো বলবো সেখানে ফাইটিং স্কিল বা লুক অনেক মিল পাচ্ছি মিতিন মাসের সঙ্গে, কোয়েলের মিতিন মাসের সঙ্গে ওই সুরঙ্গনার ডিটেকটিভ চারুলতায়। সো এখানে মিল খুঁজতে যাওয়াটা খুব অপ্রাসঙ্গিক। মিল খুঁজতে যাবেন না, যেটা দেখতে গেছেন সেটা খুব ভালো করে উপভোগ করে আসুন। সোনাদার জায়গায়, ঈশা আর অর্জুন সেখানে নিজেদের জায়গায়। এখানে কিন্তু তা নয়। বিমলের কিন্তু ফিয়ন্সে হচ্ছে ডক্টর রুবি, আর কুমার হচ্ছে বিমলের বন্ধু। তাই কোথাও গিয়ে মিল থাকলেও অমিলে ভরা, অমিল থাকলেও আবার দু একটা মিল বেরিয়েই আসে। তাই মিল খুঁজতে যাওয়া অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কাজ হচ্ছে সিনেমাটা উপভোগ করা। সোনার কেল্লায় যখের ধন।
এই সিনেমার আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে খুব সুন্দর সেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সোনার কেল্লা, জয়সলমীরের, প্লাস একটি আরশি মহল। আমরা সবাই ট্রেলার টিজারে দেখেছি কোয়েল মল্লিকের একটা ফেস যে এরকম করে ঘুরছে, পুরো কাঁচের মহল, তো ফাটাফাটি। আর ওখানে মা ধান্যলক্ষ্মীর মূর্তির প্রাকট্য সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে, যেটা একটা খুব সুন্দর সিন দেখাবে সিনেমাটির মধ্যে। আরও কিছু জিনিসপত্র রয়েছে, যে সরস্বতী পুজোর সিন রয়েছে মিষ্টি। তবে এই সিনেমাটিতে কোনো গান নেই। যারা গান খুঁজতে চাইছেন তাদের জন্য একটু আশাহত হবেন, সিনেমাটির মধ্যে কোনো গান নেই। আর যদি কিছু বলতে যাওয়া হয় তাহলে বলতে হবে সিনেমার স্ক্রিন প্লে মোটামুটি দারুণ, ভিএফএক্স মোটামুটি খারাপ বলা চলে না, আর সিনেমার ভুল চোখ চোখে পড়ার মতন একদমই নেই যদি আগের পার্টটার সঙ্গে কম্পেয়ার করা হয়। এর আগের পার্ট সাগরদ্বীপে জকের ধন, সাগরদ্বীপে জকের ধনে সাগরদ্বীপে জকের ধনে রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, খুব সম্ভবত রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিকের কথাটা আমার ঠিক মনে নেই। রজতাভ দত্ত কিন্তু ভারত বহির্ভূত মানুষ ছিলেন, এক্সাক্ট মনে নেই, তবে ভারত বহির্ভূত মানুষ ছিলেন। ভারত বহির্ভূত মানুষ হওয়া মানেই তার কথা বলার অ্যাকসেন্ট কিন্তু ভারতীয়দের মতন হবে না। যেমন আমরা দেখে আসি আমাদের বাংলা বা হিন্দি সিরিয়াল, বাংলা সিনেমা, বলিউডের সিনেমা, তামিল তেলেগু সিনেমাতে কোনো মানুষ যদি ব্রিটিশ সরকারের চরিত্রে অভিনয় করে, তার কথা বলার অ্যাকসেন্ট হয় ব্রিটিশদের মতো, নট ভারতীয়দের মতো। এখানে আমরা সাগরদ্বীপে যখন জানা দেখেছিলাম রজতাভ দত্ত একটি ভারত বহির্ভূত মানুষ হয়েও তার কথা বলার অ্যাকসেন্ট ভারতীয়দের মতন বাংলা। কি করে পসিবল? এখানে সেই ভুলচুকগুলো একদমই নেই। রাজস্থানী শৈলীতেই পুরো সিনেমা তৈরি, যেটুকু সিন দরকার। এখানে যারা সমস্ত হিন্দি বলেছেন বা রাজস্থানী ভাষা বলেছেন তারা সম্পূর্ণ সঠিকভাবে তাদের কাজটা করে এসছে, তাই এই সমস্ত ভুলগুলো এই পার্টে একদম দেখতে পাবেন না। এই দিক দিয়ে একদম সিনেমাটি একদম পিওর। আর স্ক্রিন প্লে প্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন তোলার কথা তো ওঠার কথাই নয়, আর উঠবেও না। তার কারণ হচ্ছে সিনেমার প্রেজেন্টেশন, উপস্থাপনা, সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ, খারাপ নয়। তাই জন্যই বললাম প্রথমে, এক কথায় রিভিউ দিতে গেলে আউটস্ট্যান্ডিং, গুড। এবার অনেকের মনে আসবে ধুর, আরো রহস্যে মরা উচিত ছিল। আচ্ছা, এই রহস্য জিনিসটা ঠিক কিসের জন্য প্রযোজ্য বলুন তো? ডিটেকটিভ জিনিস, হ্যাঁ ডিটেকটিভ। ট্রেজার হান্টে রহস্য থাকে, তার সঙ্গে থাকে একটু পৌরাণিক গল্প, যেমন আমরা দুর্গেশগড়ে গুপ্তধনে পেয়েছি। এক্ষেত্রেও আমরা রহস্যের থেকে পাচ্ছি এই পৌরাণিক আখ্যান, এগুলোই তো রহস্য। তো অ্যাজ আ ট্রেজার হান্ট ঠিক আছে, বেনারসি বিভীষিকাতে প্রচুর প্রচুর রহস্য আছে, বিকজ অফ ওটা রহস্যেরই জিনিস। একেন বাবু ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো এটা তো ডিটেকটিভ জিনিস নয়, এটা ট্রেজার হান্ট। এখানকার রহস্য এখানকার মতো বললে তো চলবে না। তাই অ্যাজ একটা ছাপোষা বাঙালির চোখে দেখতে গেলে সোনার কেল্লায় জগের ধন, দারুণ প্রেজেন্টেশন, গুড। আর কেন খারাপ বলবো? খারাপ নয়, তাই খারাপ বলতেও পারি না। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখতে চলে যান সোনার কেল্লায় জখের ধন। নন্দন, বিনোদিনী থিয়েটার, আইনক্স, প্লাজা, এগুলোতে তো ফার্স্ট ডে থেকে হাউসফুল যাচ্ছে মোটামুটি খবর অনুযায়ী। তো আপনারাও দেখুন, আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি ভালো লাগবে। আর আরো একটা ব্যাপার, এই পরশ পাথর, আবার লাস্টে বলতে পারি আমি, পরশ পাথর কি একটি মূল্যবান রত্ন? সবসময় তা নয়। এই কথা নিয়ে যদি সোনার কেল্লা জখের ধনে পরশ পাথর খুঁজতে যান, আশাহত হবেন। আর কেন আশাহত হবেন? আমি এর বলা ভুল। পরশ পাথর মানেই আপনাদের মনের মধ্যে ঢুকে থাকা মূল্যবান রত্ন নয়। এখানে সবসময় তা নাও হতে পারে। এই পরশ পাথর এখানে অন্য জিনিস, সেটাই সিনেমার সব থেকে বড় ক্লাইম্যাক্স। দেখতে যান সোনার কেল্লায় জখের ধন, আমি বলছি ভালো লাগবে। নমস্কার।